স্বাগত ক্র্যাকের একাডেমিতে। আমি রাহুল এবং এটা আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের 6 নম্বর সেট হতে চলেছে। এবং আজকের ভিডিওতে আমরা 20টা গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, শিশু আলোয় প্রকল্পটি কি? তো এর উত্তর হলো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে প্রাক প্রাথমিক স্তরে উন্নীত করে শিশুদের প্রথাগত শিক্ষার জন্য প্রস্তুত করার যে বিশেষ মডেল আমাদের পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে, তাকেই শিশু আলোয় বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত পেয়েছে? তো এর উত্তর হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত এবং এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। তৃতীয় প্রশ্ন, পাড়ায় শিক্ষালয় উদ্যোগটি কি ছিল? তো যখন কোভিড-19 এর সময় ছিল, আহ, সেই কোভিড-19 এর সময় স্কুল যখন বন্ধ, তখন পাড়ার খোলা জায়গায় প্রাথমিক স্তরের শিশুদের পঠন পাঠন চালিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল। সেই কর্মসূচির নামই হচ্ছে পাড়ায় শিক্ষালয়। চতুর্থ প্রশ্ন, একজন ছাত্র মৌখিকভাবে খুব ভালো উত্তর দেয় কিন্তু লিখতে গেলেই ভুল করে বা লিখতে চায় না, আপনি তাকে কিভাবে সাহায্য করবেন? এর উত্তর আপনারা 3-4 ভাবে দিতে পারেন, তবে যে উত্তরটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে, আপনারা এভাবে বলবেন, আমি প্রথমে বোঝার চেষ্টা করব তার কোনো লার্নিং ডিসএবিলিটি, যেমন ডিসলেক্সিয়া হতে পারে, এগুলো আছে কিনা। তাকে শুরুতে ছোট ছোট শব্দ লিখতে দেব এবং লিখতে উৎসাহিত করার জন্য রঙিন পেন্সিল বা চার্ট ব্যবহার করব। তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তার মৌখিক উত্তরের প্রশংসা সবার সামনে করব। তো এইভাবে আপনারা এর উত্তর দিতে পারেন। পঞ্চম প্রশ্ন, ওএমআর শিট এর পুরো নাম কি? তো ওএমআর শিট এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। ষষ্ঠ প্রশ্ন, পাঠটিকা বা ইংরেজিতে যেটা আমরা বলে থাকি লেসন প্ল্যান তৈরির মূল সুবিধা কি? তো এর উত্তর হচ্ছে, একটি শিক্ষক একজন এক- এটি একজন শিক্ষককে শ্রেণীকক্ষে যাওয়ার আগে পঠন পাঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট মানচিত্র দেয়, যার ফলে সময় মতো লক্ষ্য পূরণ করা যায় এবং শিক্ষাদান অনেক বেশি সুশৃঙ্খল হয়। এইভাবে আপনারা উত্তরটা দিতে পারেন। সপ্তম প্রশ্ন, এনসিটিই এর পুরো নাম কি এবং এর কাজ কি? তো এনসিটিই এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এবং এর প্রধান কাজ হলো ভারতের শিক্ষক শিক্ষণ ব্যবস্থার মান বজায় রাখা এবং এই মান বজায় রাখার জন্য নিয়ম কানুন তৈরি করা। অষ্টম প্রশ্ন, একটি বাচ্চার পরিবারে কেউ কোনোদিন স্কুলে যায়নি, তাহলে সেই বাচ্চাকে প্রথমত আমরা ফার্স্ট জেনারেশন লার্নার বলবো। তারা বাচ্চাকে স্কুল ছাড়িয়ে কাজে পাঠাতে চায়, আপনি তাদের কিভাবে বোঝাবেন? এর উত্তর আপনারা এভাবে দেবেন, আমি তাদের বাড়ি গিয়ে বলবো যে তাদের সন্তান পড়াশোনা শিখলে শুধু তার নয়, বরং পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে যাবে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন বিনামূল্যে বই, পোশাক, খাবার, স্কলারশিপ ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা দেব এবং শিক্ষার দীর্ঘমেয়াদী সুফলগুলি তাদের আঞ্চলিক ভাষায় আমি সহজভাবে বোঝাবো। তো এইভাবে আপনারা উত্তরটা দিতে পারেন। নবম প্রশ্ন, চাইল্ড হেল্পলাইন নাম্বারটি কত? তো চাইল্ড হেল্পলাইন নম্বরটি খুব সহজেই আপনারা মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে 1098 1098। তো এটি কি কাজে ব্যবহৃত হয়? তো আপনারা বলতে পারেন, কোনো শিশুর উপর নির্যাতন বা বাল্যবিবাহের খবর দিতে এই নম্বরে ফোন করা যায়। দশম প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের সবুজশ্রী প্রকল্পটির মূল উদ্দেশ্য কি? তো এই প্রকল্পের মাধ্যমে নবজাতক শিশুর জন্মের পর তার পরিবারকে একটি মূল্যবান চারা গাছ দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো শিশুর ভবিষ্যতের জন্য একটি সম্পদ তৈরি করা এবং পরিবেশ রক্ষা করা। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা শিক্ষা হারের, যেটা ইংরেজিতে আমরা লিটারেসি রেট বলি, এই দিক থেকে শীর্ষে রয়েছে? তো আমাদের শেষ যেটা আদমশুমারি হয়েছিল সেটা হয়েছিল 2011 সালে এবং 2011 সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা আমাদের মানে শিক্ষার হারে সবচাইতে এগিয়ে। এবং এরই কাউন্টার প্রশ্ন আরেকটা হতে পারে, শিক্ষার হার সবচাইতে কম কোন জেলায়? তাহলে সেই জেলার নাম হচ্ছে আপনার উত্তর দিনাজপুর। এই দুটো জেলার নাম আপনারা মনে রাখতে পারেন। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে দীক্ষা অ্যাপটির গুরুত্ব কি? দীক্ষা শুধু একটা অ্যাপ না, প্রথম কথা আপনারা মনে রাখবেন, দীক্ষা একটি পোর্টালও বটে। তো এটি একটি জাতীয় ডিজিটাল পরিকাঠামো যেখানে শিক্ষক এবং ছাত্ররা
কিউআর কোড স্ক্যান করে ইবুক, ভিডিও এবং বিভিন্ন শিক্ষা সম্বন্ধীয় সরঞ্জাম ডাউনলোড করতে পারেন। এটি শিক্ষকদের একটি ডিজিটাল প্রশিক্ষণও বটে। 13 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরের শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে সচেতন করা কি জরুরি? আপনি এটি কিভাবে শেখাবেন? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটি অবশ্যই জরুরি। আমি কোনো ভয়ঙ্কর শব্দ কিংবা ভয়ঙ্কর ছবি এখানে ব্যবহার করব না। আমি এটাকে সহজ গল্পের মাধ্যমে এবং পুতুলের সাহায্যে তাদের শরীরের গোপনীয় অংশ সম্পর্কে ধারণা দেব। তাদের শেখাবো যে কেউ অস্বস্তিকরভাবে স্পর্শ করলে যেন তারা জোরে না কথাটি বলে এবং শিক্ষক এবং বাবা-মাকে এই ব্যাপারটি সঙ্গে সঙ্গে গিয়ে জানাতে পারে। 14 নম্বর প্রশ্ন, আপনি দেখলেন একজন সহকর্মী শিক্ষক ক্লাসে না গিয়ে ফোন ব্যবহার করছেন কিংবা গল্প করছেন। আপনি সেখানে কি করবেন? এর উত্তর আপনারা এইভাবে দেবেন, আমি সরাসরি তার সমালোচনা করব না। আমি তাকে বিনীতভাবে বলব, যদি তিনি আহ, মহিলা হন তবে তাকে দিদি, এবং যদি তিনি পুরুষ হন তবে তাকে দাদা বলে সম্বোধন করব এবং বলবো, আপনার ক্লাসের বাচ্চারা হয়তো আপনার অপেক্ষা করছে। চলুন আমরা একসাথে গিয়ে বাচ্চাদের কিছু নতুন অ্যাক্টিভিটি করতে দেখাই। পরোক্ষভাবে তাকে তার দায়িত্ব মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। 15 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন কত সালে গঠিত হয় এবং এর প্রধান সুপারিশ কি ছিল? তো কোঠারি কমিশন 1964 সালে গঠিত হয় এবং এর প্রধান সুপারিশ ছিল থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেখানে আমরা 3 ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের এক কথায় শিক্ষার কারিকুলামে যুক্ত করার এটা একটা সুপারিশ ছিল। এবং এই সুপারিশ অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে মোট 3টে পার্টে ডিভাইড করা হয়েছিল, ভাগ করা হয়েছিল। প্রথম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীকে 10 বলা হয়েছে, 11 এবং 12 একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে +2 বলা হয়েছে এবং তারপরের গ্র্যাজুয়েশনকে +3 বলা হয়েছে। 16 নম্বর প্রশ্ন, টিফিন পিরিয়ডে দেখলেন ছাত্ররা লিঙ্গ বৈষম্য করছে, যেমন ছেলেরা বলছে মেয়েরা ফুটবল খেলতে পারে না। আপনি একে কিভাবে সামলাবেন? এর উত্তর আপনারা এইভাবে দেবেন, আমি তাদের বোঝাবো যে খেলাধুলায় ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। আমি নিজে তাদের সাথে খেলতে নামবো এবং একটি মিশ্র দল তৈরি করব যেখানে ছেলে এবং মেয়ে দুজনেই থাকবে। সফল মহিলা খেলোয়াড়দের, যেমন ক্রিকেটের মধ্যে মিতালি রাজ, বক্সিং এর মধ্যে মেরি কম, এদের আমি উদাহরণ দেব যেন তাদের মানসিকতায় পরিবর্তন আসে। 17 নম্বর প্রশ্ন, কোনো ছাত্র যদি খুব নোংরা হয়ে স্কুলে আসে এবং তার শরীর থেকে দুর্গন্ধ বেরোয়, তবে আপনি তাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাবেন? এর উত্তর আপনি এভাবে দেবেন, তাকে আলাদা করে ডেকে আদর করে তাকে বোঝাবো যে পরিষ্কার থাকলে শরীর ভালো থাকে এবং তারই সঙ্গে সঙ্গে মনও ভালো থাকে। স্কুলের শৌচাগারে তাকে হাত মুখ ধোয়ার অভ্যাস করাবো। প্রয়োজনে তার অভিভাবকদের সাথে কথা বলে তাদের সাবান ও জলের ব্যবহার সম্পর্কে সচেতন করব। 18 নম্বর প্রশ্ন, সমগ্র শিক্ষা অভিযান বলতে আপনি কি বোঝেন? তো এটি একটি প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার একটি কর্মসূচি। এখানে 3টি অভিযানকে একসঙ্গে যুক্ত করে এই সমগ্র অভিযানটা তৈরি করা হয়েছে, যেখানে 1 নম্বর ছিল সর্বশিক্ষা অভিযান, দ্বিতীয় ছিল রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং তৃতীয় হচ্ছে টিচিং এডুকেশন কিংবা শিক্ষক শিখুন। এই 3টে অভিযানকে একসঙ্গে যুক্ত করে 2018 সালে এই সমগ্র শিক্ষা অভিযানটি লঞ্চ করা হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি এর কাজ কি? তো ডিপিএসসি এর পুরো নাম, প্রথম কথা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, এবং এটি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রশাসন, শিক্ষকদের নিয়োগ, শিক্ষকদের বদলি, বেতন এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের তদারকি করে। এর মানে হচ্ছে খোঁজ খবর নিয়ে রাখে। এই হচ্ছে ডিপিএসসির কাজ। আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আরটিই অ্যাক্ট 2009 এর 17 নম্বর ধারায় কি বলা হয়েছে? তো এই ধারা নম্বরটি আপনারা মনে রাখবেন, কারণ এখান থেকেই কাউন্টার প্রশ্ন আসতে পারে। তো এই ধারায় বলা হয়েছে যে কোনো শিশুকে শারীরিক শাস্তি, যেটাকে আমরা ইংরেজিতে কর্পোরাল পানিশমেন্ট বলি, কিংবা মানসিক হেনস্থা করা যাবে না, এবং কেউ যদি এটি করে তাহলে এটি একটি দণ্ডনীয় অপরাধ, এই অপরাধ বলে গণ্য করা হবে। তো হয়তো আপনাকে এই প্রশ্নও করতে পারে, মানসিক হেনস্থা করা যাবে না এটি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা হয়েছে? তো আপনারা এইভাবে মনে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আজকে
6 নম্বর সেট হলো, এবং আমাদের পরবর্তীতে আরো 24টা সেট আসতে চলেছে প্রতিদিন। তো আপনারা যদি প্রিপারেশন করেন তাহলে চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।